নিজেকে কোনো ছবির হিরো মনে করেন? আমি মোটেও আপনাকে দেখছিলাম না। তার মানে বলতে চাইছো তোমার চোখে সমস্যা আছে? তুমি টেরা। একদম বাজে বকবেন না। তুমি বাজে কাজ করতে পারো না আমি বললেই দোষ? আপনি আপনি একটা অসহ্য। শান্ত চোখ মুখ শক্ত করে তানভীরের থেকে কয়েক কদম পিছিয়ে আসলো। একা থেকে এতক্ষণ বোর হচ্ছিল, কিন্তু এখন মনে হচ্ছে এরকম সহযাত্রীর থেকে একা থাকা বেশ ভালো। শান্তর এমন বিরক্তিপূর্ণ মনোভাব দেখে তানভীর ঠোঁট বাঁকিয়ে হাসল, কিন্তু তার হাসিটা দীর্ঘায়িত হতে পারল না। মুহূর্তেই তার চোখ মুখ লালচে বর্ণে পরিণত হলো, সাথে শক্ত হলো তার হাতের মুঠি। সে রাগ মিশ্রিত চোখে শান্তর দিকে এগিয়ে গেল, বিনা বাক্য তার গায়ের জ্যাকেটটা শান্তর শরীরের উপর দিয়ে দিল। তার উপর রাগী চোখে শান্তর থেকে সামান্য দূরে অবস্থিত ছেলেগুলোর দিকে তাকালো। সম্ভব হলে সবগুলোকে সে এখনই কাঁচা চিবিয়ে খেয়ে ফেলে। সে বার কয়েক লম্বা শ্বাস টেনে শান্তর বাম হাতটা নিজের ডান হাতে নিয়ে নিল, শক্ত করে চেপে ধরে সামনে হাঁটা দিল। শান্ত বেচারে আকস্মিক এমন কাণ্ডে পুরোপুরি থতমত খেয়ে গেছে। পরিস্থিতি বুঝে উঠতেই সে দ্রুত বলল, কি হচ্ছে নাকি? এমন করার কি অর্থ? ছাড়ুন আমার হাত, ব্যথা পাচ্ছি আমি। তানভীর ছাড়লো না, এমনকি সামান্য একটু শব্দ অব্দি করলো না, শুধু লাল চোখগুলোর দিকে শান্তর দিকে তাকালো। ব্যাস, এতেই কাজ হলো। শান্ত আর কথা বাড়িয়ে ধমক খাওয়ার চিন্তা বাদ দিল। বিমানবন্দর, রেল স্টেশন, জমজমাট পূর্ণ এলাকা। আর এখন যেহেতু ট্রেনের সময়, তাই লোক সমাগম আরও বেশি। তানভীর এদিক ওদিক তাকিয়ে খালি জায়গা খুঁজতে লাগলো, কিন্তু না, তেমন কোনো কিছু চোখে পড়ছে না। সে শান্তর হাত ধরেই ফুটওভার ব্রিজ দিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে গেল। এই দিকটা বেশ নীরব, পরিবেশের সাথে শান্ত নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তানভীর তাকে লোকচক্ষুর থেকে অনেকটা দূরে নিয়ে গিয়ে থামল। এতক্ষণ পর এমন একটা কথা শান্তর উপর রীতিমতো বাজ পড়ার মতো করে পড়ল। সে গোল গোল চোখে অবিশ্বাস্য দৃষ্টিতে তানভীরের মুখপানে তাকিয়ে রয়েছে। তানভীর এবার পিঠ ঘুরিয়ে অন্যদিকে তাকালো, তারপর নিচু স্বরে আবারও বলল, ইনার ওয়ার ঠিক করো, সম্ভব হলে আমার জ্যাকেটটাও গায়ে দিয়ে রাখো, পরনের জামাটা বেশ পাতলা। শান্ত এতক্ষণ অবাক হলেও এবার সে লজ্জায় নতজানো হলো। তানভীরের থেকে এমন একটা কথা সে স্বপ্নেও আশা করেনি। এখন লজ্জায় প্রায় মাটির ভেতরে চলে যাওয়ার অবস্থা। সে তানভীরের থেকে আরও কয়েক কদম পিছিয়ে গিয়ে নিজেকে ঠিকঠাক করলো। এখন তো তানভীরের চোখের দিকে তাকাতেই লজ্জা লাগবে, তাই সে মাথা নিচু করে রাখল। তানভীর অতটা অবুঝ নয়, তাই শান্ত ইতস্তত বোধটা সহজেই ধরতে পারল। সে আর এই প্রসঙ্গে কথা বলল না, কিছুক্ষণ আগের সম্পূর্ণ পরিস্থিতিকে ধামাচাপা দিয়ে বলল, কফি খাবে? সাদিরা বোধহয় এখনো এসে পৌঁছতে পারেনি, এলে আমাদের ফোন দেবে। শান্ত মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক সম্মতি জানালো। তানভীর শান্তকে প্ল্যাটফর্মের চেয়ারে বসিয়ে রেখে তাদের জন্য কফি আনতে গেল। অল্প কিছুক্ষণের মধ্যেই সে তাদের জন্য 1 টাইম গ্লাসে ফিল্টার কফি নিয়ে হাজির হলো। শান্তর দিকে একটা কাপ এগিয়ে দিয়ে সেও শান্তর থেকে দূরত্ব বজায় রেখে তার পাশে বসল। তানভীরের জ্যাকেটটা অবশ্যই শান্তর সাইজের চেয়ে বড়, তাই সে খানিকটা টানাটানিতে রয়েছে। শান্তকে এমন করতে দেখে তানভীর বলে উঠল, ভালোভাবে পড়ে নাও, তাহলে আমার লাগবে না। আপনি পারবেন না? তানভীর উত্তর দিল না, সামনে তাকিয়ে কফির কাপে চুমুক দিল। শান্ত কফি খেতে খেতে এবার জ্যাকেটটাও পরে নিল। এবার শান্তর শান্তি লাগছে, তার চেহারায় হাসি হাসি ভাব ফুটে উঠল। তানভীর আর চোখে সবটাই খেয়াল করেছে। তার চোখে মুখে মুগ্ধতারা এসে ভিড় জমাতেই সে নিজের উপরই বিরক্ত হলো। বারবার সে নিজের অজান্তেই এই মেয়েটার নিকট চলে আসে, আর সে তার মায়াজাল তানভীরের শক্ত খোলস ভাঙতে উঠে পড়ে লাগে। তানভীর বিরক্ত, নিজের উপরে সে এখন চরম বিরক্ত। ফোনের ভাইব্রেশনের আওয়াজে তানভীর বিরক্তি ভরা চাহনি নিয়েই পকেট থেকে ফোনটা হাতে নিল। অপরদিকে শান্তর ফোনে কল এসেছে। তারা দুজনেই একে অপরের দিকে তাকালো আর একসঙ্গেই বলে উঠল, তারা চলে এসেছে। অর্ণব প্রিয়তির সপরিবার সহ তাদের বন্ধু বান্ধবদের জন্য ট্রেনের পুরো একটা বগি রিজার্ভ করা হয়েছে। এটাও কনের ইচ্ছার বদলে। সে ট্রেনের জার্নি করে শ্রীমঙ্গল অবধি হই হট্টগোল করে যেতে চায়। পরিবারের কেউই এতে অমত পোষণ করেনি। অর্ণব তার কাণ্ডে চোখ টিপে হাসছে। এই মেয়ের যে 2 দিন পর বিয়ে, এটা কে বলবে? প্রিয়তি অর্ণবকে হাসতে দেখলেই লজ্জা পেয়ে তাকে কনুই দিয়ে খোঁচা দিচ্ছে, আর অর্ণবের তাতে হাসির পরিমাণ আরও বেড়ে যাচ্ছে। অবশেষে কিছুটা লেট করে ঢাকা সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে হাজির হলো। তারা সবাই এক এক করে তাদের বগিতে উঠল। সাদিদ নীলাকে জানালার পাশে বসিয়ে নিজেও তার পাশেই বসল। নীলার দৃষ্টি অর্ণব আর প্রিয়তির ফ্যামিলির বিবাহিত মেয়ে মানুষদের উপরে। সাদিদ প্রথম থেকেই তাকে খেয়াল করেছে।
এইবার কিছুটা উৎসাহের জোরে প্রশ্ন করে বসল। আকি তখন থেকে এক দৃষ্টিতে কি দেখছো? কিছু লাগবে তোমার? না না, কিছু লাগবে না। তাহলে কি দেখো? হিন্দু ধর্মাবলম্বীদের নিয়মগুলো দেখছিলাম। দেখেন, সব বিবাহিত আপুরা শাখা সিঁদুর পরে আছে, দেখেই বোঝা যাচ্ছে ওনারা বিবাহিত। হ্যাঁ, এটা তো তাদের ক্ষেত্রে কমন বিষয়। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু আমাদের ইসলাম ধর্মের মেয়েদেরকে এভাবে চিহ্নিত করা যায় না। এই যে দেখুন, আমিও বিবাহিত, তো কিন্তু আমাকে দেখে কি এমনটা বোঝার উপায় আছে? সাদিদ এতক্ষণে নীলার উৎসুক দৃষ্টির অর্থ বুঝতে পারল, কিন্তু পর মুহূর্তেই কিছু একটা ভেবে সে বাঁকা হাসল। আশেপাশের মানুষজনের অভাব নেই। সাদিদ এক পলক ব্যস্ত জনগোষ্ঠীর দিকে তাকিয়ে নীলার প্রায় শরীর ঘেঁষে বসল। নীলা তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে রয়েছে। কি করতে চাইছে এই ছেলে? নীলার কানের কাছে সে মুখ লাগিয়ে ফিসফিসিয়ে বলল, সাদিদ কেউ আসলে বুঝতে সুবিধা হবে। কি বলো, আসার ব্যবস্থা করব? নীলার মুখ লালাভ আভায় ছেয়ে গেল। কি বলল এই ছেলে? নীলা সাদিদকে মৃদু ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরালো, তারপর দ্রুত জানালার বাইরে মুখ দিয়ে নিজের অতিরিক্ত লজ্জা লুকাতে চাইল। সেটা সম্ভব না হলেও সাদিদের ধমক খাওয়া মিস হলো না। এই মেয়ে, সমস্যা কি তোমার? মাথার ভিতরে আনো। এখনই হকাতে জিনিসপত্রের সাথে লেগে মাথায় ব্যথা লাগতো। নীলা নিঃশব্দে মাথা ভেতরে এনে চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে পড়ে রইল। আসলে এখন সাদিদের মুখোমুখি হওয়া তার জন্য ভীষণ লজ্জাকর, কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। সাদিদের থেকে এত লুকোচুরি খেলেও অবশেষে তার হাতেই ধরা দিতে হলো। রাগী সাদিদ রকেটের গতিতে আবারও দুষ্টু সাদিদে পরিণত হলো। সে নীলার পেছন দিয়ে এক হাত নিয়ে নিজেকে জড়িয়ে নিল তার সাথে। নীলা টের পেয়েও চোখ খুলল না। সাদিদের চোখে তাকালে সে এখন লজ্জায় আহত হবে। সাদিদ বোধহয় সবটাই বুঝতে পারল। সে নিঃশব্দে হাসল, তারপর নীলার মুখের উপর চলে আসা ছোট্ট চুলগুলোকে যত্নের সাথে নিজের বাম হাতে কানের পেছনে গুজে দিল। সাদিদের তপ্ত নিঃশ্বাসের স্পর্শ মুখে লাগতেই নীলা এবার চোখ জোড়া ধীরে ধীরে খুলল। সাদিদ তাকে চোখ খুলতে দেখে মৃদু হাসল, তারপর নীলার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি চাও না এখানে কেউ আসো? আমি তো চাই আমাদের ভালোবাসার রাজ্যে আর একটা মিষ্টি রাজকন্যার আগমন হোক। সেটা আমি খুব করে চাই। নীলার পারল না, লজ্জা পেয়ে অবশেষে সাদিদের বুকে মুখ গুজে সে কাপা কণ্ঠে বলল, নির্লজ্জ একটা। সাদিদ আবারও হাসল। নীলার লজ্জারাঙা মুখটা তার বরাবরই ভীষণ পছন্দের। যখন লজ্জায় লালাভ বর্ণ তার মুখ ছেয়ে যায়, তখন সাদিদের জাস্ট চোখ ধাঁধিয়ে আসে। একই সাথে নিজেকে প্রাণ পাখির মুগ্ধতার চাদরে আবরণযুক্ত পায়, আর অপরদিকে নিজেকে এক কঠিন যুদ্ধে নামতে হয়। প্রকৃত প্রেমিক বা প্রকৃত স্বামীরা হয়তো বুঝতে সক্ষম। প্রিয়তি এবং অর্ণবকে বিয়ের জন্য হলুদ, চন্দন এবং দুধ দিয়ে গোসল করানো হচ্ছে। নীলার সহ দুই পরিবারের সবাই মোটামুটি এখানে উপস্থিত। এক এক করে কনে এবং বরকে হলুদ মাখাচ্ছে সবাই। মৌলভীবাজার জেলার গিয়াসনগরে দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা অবস্থিত। নীলারা শ্রীমঙ্গল পর্যন্ত ট্রেনে এসে বাকি রাস্তাটা রিসোর্টের কার বুক করে চলে এসেছে, কেননা অর্ণব আর প্রিয়তির ওয়েডিং প্রিপারেশন এখানেই করা হয়েছে। শ্রীমঙ্গল স্টেশন থেকে প্রায় 15 কিলোমিটার পথের দূরত্বে এই রিসোর্টের অবস্থান। সুদৃশ্য লেক এবং পাহাড়ের উপর সবুজ বনানী পরিবেষ্টিত এই রিসোর্টটি অবকাশ যাপনের জন্য একটি আদর্শ স্থান। প্রিয়তির ভীষণ পছন্দের জায়গাতে এই সিলেট অবস্থিত। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য বরাবরই তাকে খুব টানে, তাই নিজের জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তটা সে এখানেই কাটাবে বলে মনোবাসনা করছে। নর্মালি বিয়েতে কনেরা একটু লাজুক, একটু চুপচাপ থাকে, কিন্তু প্রিয়তির ক্ষেত্রে এটা একেবারেই উল্টো হচ্ছে। সবার থেকে হাসি খুশি সে নিজেই। কনের এমন চঞ্চলতা দেখে সবাই মুখ টিপে হাসছে। প্রিয়তির মা বাবাও হাসছে, কিন্তু পর মুহূর্তে মেয়েটাকে দূরে চলে যেতে হবে ভাবলেই অশ্রুসিক্ত চোখগুলো মুছিয়ে নিচ্ছে। সবার এমন হাসি আনন্দের মধ্যে নীলাকে বেশ অস্থির দেখা যাচ্ছে। নীলা আশেপাশে তাকিয়ে বারবার তাকেই খুঁজে চলেছে, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তির কোনো হদিস নেই। একটু দূরে মুখ কালো করে দাঁড়িয়ে থাকা তানভীরকে দেখা যাচ্ছে। নীলা ভ্রুজোড়া কুঁচকে নিল। এই ছেলের আবার কি হয়েছে? মুখটা এমন বাংলার পাঁচের মতো কেন? কিন্তু আপাতত এসব দিকে সে তাকাতে চাচ্ছে না, তাই সোজা গিয়ে তানভীরের সামনে দাঁড়ালো। কোনো ভনিতা ছাড়া বলে উঠল, ভাইয়া, ওনাকে দেখেছেন? অনেকক্ষণ যাবত দেখছি না। তানভীর কপাল কুঁচকে নিল। তার বিরক্তি মাখা মনে আবারও যেন শব্দটার প্রতিধ্বনিত হলো। সে কিছুটা বিরক্তি ভরা চেহারা নিয়েই বলল, ওনাকে মানে কাকে? আরে আপনার বন্ধুর কথা বলছি, দেখেছেন ওনাকে? তানভীরের বিরক্তি যেন এবার আকাশ ছুঁয়েছে।
মেয়ে মানুষ কত কিছুই না করতে পারে। এই যেমন সামান্য একটা সম্বোধন নিয়েও তাদের যেন অতি রঞ্জিতা। এক কথায় অপরজনকে কনফিউজড করতে তারা এক্সপার্ট। সে আর চোখে ডান দিকে তাকিয়ে আবারও কপাল কুঁচকে নিল। সামনের দিকে হাঁটতে হাঁটতেই বলল, ঘণ্টাখানেক আগে রুমে দেখেছিলাম, এরপর তো আর নজরে পড়েনি। বলেই সে নীলার থেকে দূরত্ব আরও বাড়িয়ে আনলো। নীলা এক পলক সেদিকে তাকিয়ে সাদিদ যে রুমে উঠেছে সেই রুমের দিকে এগিয়ে যেতে লাগলো। তানভীর এতক্ষণ দূরত্ব বজায় রেখে দাঁড়ালেও এখন একেবারে শান্তর মুখোমুখি এসে দাঁড়ালো। তানভীরের হঠাৎ এমন আগমনে রিয়াদ নিজের হাতটা শান্তর কাঁধ থেকে নামিয়ে আনলো, যেটা হাস্যরত শান্ত বেচারি এতক্ষণ খেয়ালই করেনি। কিন্তু তানভীর তীক্ষ্ণ চোখে সবটা খেয়াল করেছে, আর বলা বাহুল্য লুচির মতো ফুলেছে। এত হাসাহাসির কি হয়েছে বুঝলাম না, মনে তো হচ্ছে হাসতে হাসতে এখনই অক্কা বাবার অবস্থা। আর বলবেন না, রিয়াদ ভাইয়া কি যে হাসির কৌতুক জানে, আপনি শুনলে আপনারও হাসি পাবে। শান্ত হাসতে হাসতে কথাটা বলল। রাগী স্বরে তানভীরের ঠোঁটের কোণেও এক চিলতে হাসির রেখা দৃশ্যমান হলো। শান্তর রিয়াদের জন্য ভাইয়া ডাকটাই মূলত তার এই খুশির কারণ, কিন্তু রিয়াদ বেচারা তাদের মতো খুশি হতে পারল না। সে দুঃখ ভরা কণ্ঠে বলল, শান্ত, তুই আমাকে ভাইয়া বললি কেন? আমরা না সেম ইয়ার, তার উপর একই এলাকার। কিন্তু বয়স তো আমার থেকে বড়। ক্লাস তো সেম। আচ্ছা, যা আর বলবো না। এবার খুশি? বলেই শান্ত হাসল। আর তার সাথে তাল মিলিয়ে এবার রিয়াদও মৃদু হাসছে, কিন্তু স্থানান্তর রূপে তানভীরের হাসিটা যেন রিয়াদের কাছে চলে গেল। নতুবা তার মুখ আবারও এমন গম্ভীর কেন? সে আর এক মুহূর্ত এখানে দাঁড়ালো না, হাতের মুঠি শক্ত করে সামনে হাঁটা ধরল। শান্ত এক পলক সেদিকে তাকালেও মাথা খুব একটা ঘামালো না। তানভীরকে সে বুঝতে পারে না, এই নরম তো এই গরম, অদ্ভুত লোক। তানভীর তাদের থেকে বেশ অনেকটা দূরে এসে বেঞ্চে বসল, কিন্তু দৃষ্টি তার এখনও সে দক্ষিণ দিকের মেয়ে ছেলের উপর। সে আবারও একটা রাগ মিশ্রিত বিরক্তির শ্বাস ফেলল। বিমানবন্দর রেল স্টেশন থেকে ট্রেনে ওঠার পর থেকেই তানভীরের এই বিরক্তি শুরু হয়েছে। শান্ত আগে গিয়েই মধ্যম সারির জানালার পাশের সিটে বসেছিল। তানভীরও তার পাশের সিটটা দখল করতে এগিয়ে যাচ্ছিল, কিন্তু পথিমধ্যেই তাকে থেমে যেতে হয়েছিল, কেননা ততক্ষণে তারই সিটটা অপরজন বেশ হাসি মুখে দখল করে নিয়েছে। শান্তর পাশে কেউ বসাতে সে ঘাড় ফিরিয়ে তাকিয়েছিল। পর মুহূর্তেই তার মুখটা অবাকের চূড়ান্ত পর্যায়ে এসে ঠেকেছিল। গোল গোল চোখ জোড়া নিয়ে সে প্রায় চেঁচিয়ে ডেকে উঠেছিল, রিয়াদ! ব্যাস তারপর থেকেই দুজনের এই কথোপকথন শুরু। পুরোটা রাস্তা তারা একেবারে বিরামহীনভাবে কথার সাগরে ডুবেছিল। তানভীরও রাগ মিশ্রিত চেহারা নিয়ে শান্তর বরাবর পেছনের সিটে বসেছিল। সেই অজুহাতে আড়ি পেতে সে সবটা শুনে নিয়েছে। এই বিরক্তির চিহ্নিত প্রধান আসামি রিয়াদ হলো শান্তর ক্লাসমেট। ক্লাস 8 পর্যন্ত নাকি তারা একসাথেই পড়াশোনা করেছে, এবং ভাগ্য নতুবা তানভীরের জন্য দুর্ভাগ্যক্রমে তাদের গ্রামের বাড়ি একই জায়গায় অবস্থিত। তাই দুইজনের মধ্যে ভাবও অনেক। এত বছর পরে আবারও প্রিয়তির বিয়ে উপলক্ষে তাদের দেখা হয়েছে, কেননা পড়াশোনার এক পর্যায়ে রিয়াদের বাবার চাকরির ট্রান্সফার হয়ে যায় এবং তারা সপরিবারে রংপুর চলে যায়। কিন্তু আজ রিয়াদের সপরিবার এখানে হাজির হয়েছে। প্রিয়তির বাবা পঙ্কজ সেনের খুব ভালো বন্ধু হচ্ছেন রিয়াদের বাবা, সে কারণেই তারা এখানে উপস্থিত। একজন ওয়েটার কোল্ড ড্রিঙ্কস সার্ভ করছিল। তানভীরকে দেখে সে তার দিকে এগিয়ে আসলো। স্যার, ড্রিঙ্কস দিব? সম্ভব হলে বরফ দাও, মাথা প্রচণ্ড গরম, সামান্য ড্রিঙ্কসে কাজ হবে না। ওয়েটার ছেলেটা থতমত খেল, অবিশ্বাস্য চক্ষু জোড়া নিয়ে চমকিত কণ্ঠেই বলল, স্যার, সত্যি বরফ দিব? তানভীর এবার রক্তচক্ষু নিয়ে তার দিকে তাকালো। অর্থটা এমন যে তার একটা কথা বলে মাথা খেলে তোকেই কাঁচা খেয়ে ফেলবো। ছেলেটা দ্রুত নিজের যান বাঁচিয়ে সেখান থেকে কেটে পড়ল। তানভীর আবারও বিরক্তি ভরা চাহনি নিয়ে শান্তর দিকে তাকালো। এই মেয়েটার হাসি তার বরাবরই ভীষণ পছন্দের, কিন্তু এই মুহূর্তে কেন যেন সেটা তানভীরের কাছে বিষাক্ত পদার্থের ন্যায় মনে হচ্ছে। বড্ড বিদঘুটে। নীলা বেশ কিছুক্ষণ যাবৎ সাদিদের রুমের সামনে দাঁড়িয়ে পায়চারি করছে, কিন্তু ভেতরে যেতে দ্বিধা কাজ করছে, কেননা তাদের বিয়ের বিষয়টা সবার মতো এখানেরও কেউ জানে না। তাই দুজনে আলাদা রুমে উঠেছে। সাদিদ তানভীরের জন্য এই রুম বরাদ্দ, তাই নীলার এত দ্বিধাদ্বন্দ্ব। যদিও তানভীরকে নীলা এইমাত্র বাহিরে দেখে এসেছে, তবুও কেউ যদি তাকে এমন করে সাদিদের রুমে যেতে দেখে তাহলে হয়তো মন্দ ভাবতে পারে।
কিন্তু এত ভেবেও সে নিজেকে স্থির করতে পারল না। অবশেষে মনের কাছে হার মেনে দরজায় নক করলো, কিন্তু না, ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। নীলা খানিক বাদে আবারও নক করলো, কিন্তু এবারও ভেতর শব্দহীন। সাদি দিত সম্পর্কে তার নীলা বউ হয়, তাই 7-5 না ভেবে নীলা দরজার লকে হাত দিল। ভেতর থেকে লক করা নেই, তাই লক ঘোরাতেই দরজাটা খুলে গেল। কিন্তু ভেতরের দৃশ্য দেখে নীলার চোখ প্রায় কপালে। সে কয়েক মুহূর্ত বড় বড় চোখ করে সামনের দিকে তাকিয়ে থাকলো। পর মুহূর্তেই পেট চেপে শব্দ করে খিলখিলিয়ে হাসতে লাগলো। সাদিদের মুগ্ধ হবার কথা থাকলেও আপাতত সে পারছে না। নীলার দিকে সে চোখ গরম করে তাকালো। নীলা তার তাকানো দেখে মুখ চেপে ধরেছে, কিন্তু হাসি তার কিছুতেই বন্ধ হচ্ছে না। সে বিছানায় বসে সাদিদের দিকে তাকিয়ে অনবরত হেসেই যাচ্ছে। কেননা সাদিদ বেচারা কাজের চক্করে 3/4 উপর পুরোপুরি কোটটাই পরে মিটিং অ্যাটেন্ড করেছে। বেচারার ব্যস্ততা দেখে নীলা খানিকটা দুঃখ বোধ করল। এই কাজের জন্যই সাদিদ নীলাকে ঠিকমতো সময় দিতে পারছে না, আর না পারছে বন্ধুর বিয়েটা ঠিকঠাক এনজয় করতে। অপরদিকে তাদের বিয়েটাও পিছিয়ে গেল কেবলমাত্র এই কাজ নামক ব্যস্ততার জন্যই। হাসিবুর রহমানকে এমার্জেন্সিতে অ্যাব্রড যেতে হয়েছে। সেখানে মিনিমাম মাসখানেক তার থাকতে হবে। অফিস সামলানোর জন্য শাহেদ সাদিদদের উপর পুরোপুরি দায়িত্ব পড়েছে। এতদিন নিজের ল্যাব সামলে সাথে অফিসে সময় দিয়ে সাদিদের হাতে বাড়তি কোনো সময়ই থাকতো না, তাই নীলার থেকে এই দূরত্ব। এখন হাসিবুর রহমান ফিরে আসা অবধি এইভাবেই চলবে। বয়স হলেও অফিসের পুরো দিকটা এখনও তিনিই দেখে চলেছেন। ছেলেদেরকে এত দ্রুত অফিসের বেড়া জালে ফেলে ব্যক্তিগত জীবনের আনন্দ থেকে তিনি বঞ্চিত করতে চান না, তাই ধীরে সুস্থে দায়িত্ব বুঝে নিচ্ছেন। কিন্তু তার হঠাৎ এমন অনুপস্থিতিতে শাহেদ সাদিদকে বড্ড বেগ পেতে হচ্ছে। শাহেদ নিধি এই জন্যই অর্ণবের বিয়েতে উপস্থিত থাকতে পারেননি, কেননা সাদিদকে এখানে অবশ্যই আসতে হবে। সেখানে শাহেদও যদি চলে আসে, অফিস কে দেখবে? ঢাকাতে অর্ণব প্রিয়তির রিসেপশনের আয়োজন করা হবে, তাই শাহেদ কথা দিয়েছে তখন তারা উপস্থিত থাকবে। শেষ পর্যায়ে অর্ণবও পরিস্থিতি বুঝে মেনে নিয়েছে। সাদিদ এখন সেই কাজেই ব্যস্ত। মিটিংয়ে তো আর এমন ক্যাজুয়াল লোক অ্যাটেন্ড করা যায় না, তাই বাহির দিয়ে সব ঠিকঠাক দেখিয়ে তার এমন অদ্ভুত লোক। কিন্তু হাসি আসলে তার কি দোষ? সাদিদ নীলার এমন হাসিতে বড্ড বিরক্ত। সে বারবার চোখ গরম করে ইশারায় তাকে শাসিয়ে যাচ্ছে। ক্লায়েন্ট ভিডিও কলে আছে বিধায় মুখে কিছু বলাও যাচ্ছে না, আর এই পরিস্থিতিটার চূড়ান্ত ফায়দা নীলা উঠিয়ে নিচ্ছে। Mr. Henry, then email me rest of the details. I will check and inform the final decision. Goodbye. See you soon. সাদিদ ক্লায়েন্টের সাথে মিটিং শেষ করে ল্যাপটপটা বন্ধ করলো। নীলাকে কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে সে সোফা থেকে উঠে গিয়ে দরজাটা লক করলো। সাদিদকে দরজা লক করতে দেখে নীলার এবার হাসি থেমে থেমে আসছে। সাদিদ পরনের কোটটা খুলে সোফায় ছুঁড়ে ফেলল। গলার টাইটা লুজ করে শার্টের হাতাটা গুটিয়ে নিতে নিতে দাঁত কিরমিরিয়ে নীলাকে উদ্দেশ্য করে বলল, খুব হাসি পাচ্ছিল, তাই না? খুব হাসি। নীলা ভয়ার্ত চোখে দ্রুত ডানে বামে মাথা নাড়ালো, কিন্তু সাদিদ থামল না। কটমট চাহনি দিয়ে নীলার দিকে এগিয়ে আসতে নিলেই সে এবার বিছানা ছেড়ে দৌড়ে অপর পাশে গেল। সাদিদও কি হার মানবার পাত্র নাকি? পাখিকে কিভাবে খাঁচায় বন্দি করতে হয় সেটা তার খুব ভালো করেই জানা আছে। আর তুমি এমন দৌড়াদৌড়ি শুরু করছো কেন? আমরা কি এখানে দৌড় প্রতিযোগিতা আয়োজন করছি নাকি? এত সব বুঝি না, আপনার ভাবভঙ্গি আমার কাছে ঠিক ঠেকছে না। দূর থাকুন আমার থেকে। ও তাই? এতক্ষণ তোমার মাথা কাজ করতে শুরু করেছে? বাট সরি বেবি, ইটস টু লেট। বলেই সাদিদ ঠোঁট বাঁকিয়ে শয়তানি হাসি দিল। তার এই বাঁকা হাসিতে নীলার বুকে মোচড় দেবার অবস্থা। ভয়ে তার হাত পা ইতিমধ্যে কাঁপাকাঁপি শুরু করেছে। সাদিদ এবার এক পা করে নীলার দিকে এগিয়ে যেতে লাগলো। নীলা ভয়ে পিছিয়ে আসছে, আর মনে মনে বলতে লাগলো কোন কুলক্ষণে যে এই রাক্ষসের রুমে আসতে লাগলো এবং অন্যায়জনকভাবে হেসে ফেলল। সাদিদ এবার পায়ের গতি বাড়িয়ে পুরো বিছানার চারপাশে নীলাকে দৌড়ানি দিচ্ছে। নীলাও শেষ পর্যন্ত বাঁচার তীব্র লড়াই করছে, কিন্তু অবশেষে তাকে হার মানতে হলো। সাদিদ চোখের পলকে পিছিয়ে গিয়ে নীলার কোমর জড়িয়ে তাকে উপরে তুলে নিল। সে ক্রমাগত ছুটবার জন্য দাপাদাপি শুরু করেছে। সাদিদ তার এসব পাত্তা না দিয়ে সোজা এনে তাকে বিছানায় ফেলল। তারপর নিজের ভরটুকু নীলার উপর দিতে সে মৃদু আওয়াজ করল, আহ, এইটুকুতেই কাহিল? এতটুকু? হাতির মতন শরীর নিয়ে পিঁপড়ার উপর উঠেছেন, তার উপর আবার বলছেন এতটুকু? কি আমি হাতি? এই তোমার সাহস দিন দিন আকাশ ছুঁয়ে যাচ্ছে কিন্তু। কথাটা বলেই সাদিদ
তেজ দেখিয়ে বলল, সত্যি কথাই বলেছি। ও তাই বুঝি? তাহলে সত্যবাদী নীলাঞ্জনা এবার সত্যি সত্যি শাস্তিটুকু উপভোগ করেন। মানে কিসের শাস্তি? যুগ পাল্টেছে। এতদিন পিঁপড়া হাতিকে কামড় দিয়ে আসলেও আজ হাতি পিঁপড়াকে কামড় দেবে। মানে মানে হচ্ছে এই যে, সাদিদ বাক্যটুকু শেষ না করে নিজের মুখটা একেবারে নীলার মুখের কাছে এগিয়ে আনলো। নীলার চোখ মুখ অনবরত কাঁপছে। সাদিদ নীলার গালে আঙুল লাগাতেই নীলার চোখ খিচে বন্ধ করলো। সাদিদ সেদিকে তাকিয়ে নিঃশব্দে হাসলো। পর মুহূর্তেই করে ফেলে ভয়ঙ্কর এক কাজ। নীলা ধরফরিয়ে চোখ খুলে চমকিত দৃষ্টিতে সাদিদের দিকে তাকালো। গালটা রীতিমতো জ্বলছে তার। সে চোখ মুখ বাঁকিয়ে বলে উঠল, অসভ্য একটা। এখনো শিক্ষা হয়নি? তোমাকে তো আজ সোজা করে তবেই আমি দম দেব। সাদিদ এবার নীলার অপর গালেও কামড় বসালো, কিন্তু তাকে সাহায্য করার জন্য অন্য সময়ের তুলনায় অনেকটা জোরে কামড় দিল। নীলা ব্যথা পেলে এবার আর মুখে প্রকাশ করলো না। তীক্ষ্ণ স্বরে আবারও সাদিদের দিকে অপবাদের তীর ছুড়ল। অসভ্য। সাদিদ এবার হাসছে। জামাই যেমন জেদি, বউও জেদি, কিন্তু বলে না স্বামীদের পাঁজরের হাড় দিয়ে স্ত্রীগণ তৈরি, সেহেতু স্বামী অবশ্যই এক ধাপে গিয়ে থাকবে এবং এটাই স্বাভাবিক। তাই সাদিদের কাছেও নীলাকে হার মানতেই হবে। সাদিদ তাকে হার মানতে বাধ্য করবে। সে নীলার ডান গালে হাত দিতেই নড়ে চড়ে উঠল, উঠে গিয়ে বাধা দিতে চাইল, কিন্তু সাদিদের সঙ্গে পারলে তো। সাদিদ তাকে বিছানার সাথে আরও শক্ত করে চেপে ধরল। অতঃপর নীলার গালে হাত রেখে নিজেদের এখনো বলবে? অসভ্য, চরম অসভ্য। এখন এত জেদ? আই এম ইমপ্রেসড বউ। সাদিদ ইবনে শাহরিয়ারের ওয়াইফকে এমন অ্যাটিটিউডেই বানায়। অন্য ক্ষেত্রে হলে বাহবা দিতাম, কিন্তু বিষয়টা আমি রিলেটেড, তাই এখন বাহবা নয়, অনলি পানিশমেন্ট হবে। আবার ভালোবাসার পানিশমেন্ট, তুমি হার মানতে বাধ্য সুইটহার্ট। কথাটা বলেই সাদিদ উপর থেকে নিচ নীলাকে একবার পরখ করলো। বিয়ের আমেজে সবাই শাড়ি পরলেও নীলা হলুদ আর সবুজের মিশ্রণের একটা চুড়িদার পরেছে। শাড়িটারি সে খুব একটা সামলাতে পারে না, তাই এই বিকল্প ব্যবস্থা। সাদিদ নীলার বন্ধ আঁখি পল্লবের দিকে তাকিয়ে আচমকা তাকে নিজের বুকের উপর উঠিয়ে নিল। এমন আকস্মিক কাণ্ডে নীলা দ্রুত চোখ খুলে তাকালো। নিজেকে সাদিদের উপর দেখতেই প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তার বিরক্তির স্বামীর দিকে তাকালো। নীলাকে পুরোপুরি জ্বালিয়ে মারছে এই ছেলে। নীলার কুচকানো ভ্রুজোড়া দেখে সাদিদ হাসি দিয়ে বলল, এখনো অসভ্য বলবে? নীলার কণ্ঠ মিইয়ে গেল। এই ছেলের সাথে পেরে ওঠা তার সাধ্যের বাইরে। নীরবতা সম্মতির লক্ষণ প্রকাশ করে। নীলার ক্ষেত্রেও তাই হয়েছে। সাদিদ তাকে বলল, মনে থাকে জানো, এবার মাফ করলাম, কিন্তু নেক্সট টাইম কখনো এমন দেখলে পুরোপুরি শেষ করে দেবো, মাইন্ডেড। বিছানা ছেড়ে উঠতে গিয়েও থেমে গেল। নীলার চোখের দিকে তাকিয়ে খানিকটা অশ্রুর সমাগম দেখল, সাথে নীলার অভিমানী চেহারাটাও পরিলক্ষিত হলো। সে গালে হাত দিতেই নীলা সেটা ঝটকা মেরে ফেলে দিল। আবারও হাত দিলে আবারও এমন করলো। তৃতীয়বারের মতো সাদিদ আর তাকে সেই সুযোগটা দিল না। নিজের তৈরি করা ব্যথাযুক্ত সব জায়গা ঠেসে অতঃপর বুকের সাথে চেপে ধরলো। শ্বাস প্রশ্বাস দ্রুত বইছে তার। নীলাও তার সঙ্গে পাল্লা দিয়ে ক্রমাগত হাঁপিয়ে যাচ্ছে। সাদিদ লম্বা কয়েকটা শ্বাস টেনে বলল, এমন রাগী লঙ্কা দেবী হলে কবে? হ্যাঁ, এমনিতেই কি কম জানো যে এখন আবার নতুন করে শুরু করছো? রাবণের রাজ্যে বসবাস করছি তো, তাই সঙ্গদোষে হয়ে যাচ্ছি। তবে রে পাজি মেয়ে। নীলাকে এবার আর পায়কে সাদিদের বুক থেকে উঠে এক দৌড়ে সে দরজায়। বাইরে গিয়েও সে ভেতরে মুখ এনে দ্রুত গতিতে বলল, অসভ্যর ওপরে যদি কিছু থাকে তবে সেটা আপনি, ইউ সাদিদ ইবনে শাহরিয়ার, ইউ। ফাজিল মেয়ে, দাঁড়া। সাদিদ বিছানা ছেড়ে নীলাকে ধরতে গেলেই সে হাওয়া। নীলা সমানে দৌড়াচ্ছে আর সাদিদকে মুখ দিয়ে ভেঙচি কাটছে। প্রাণ পাখির দুষ্টুমি ভরা চেহারা দেখে সাদিদ এবার হেসে ফেলল। দুষ্টু পাখি। রাতের শেষ প্রহরে বিয়ের লগ্ন পড়েছে, তাই এখন অর্ণব প্রিয়তির উপোস ভোগ চলছে। তারা বিবাহ সম্পূর্ণ হওয়া পর্যন্ত অন্ন গ্রহণ করতে পারবে না, তাই হবু দম্পতি এখনই শেষ আহার করবে। দুই পরিবারের মেয়েগুলো শঙ্খ বাজাচ্ছে আর মুখ দিয়ে ক্রমাগত উলু দিচ্ছে। অর্ণব প্রিয়তির হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে সবার সামনে নিজের প্লেটের থেকে মুরগির পিসটা পোলাওয়ের সাথে মেখে তার দিকে ধরল। সমবয়সীরা জোরে জোরে চেঁচাচ্ছে। প্রিয়তি সবার সামনে এমন কাণ্ডে লজ্জা পেল, কিন্তু মুখ এগিয়ে খাবারের লোকমাটা নিজের মুখে নিল। অর্ণব তার ঠোঁটের আশেপাশে হালকা ছড়িয়ে যাওয়া ভাতের কণাগুলোকে সরিয়ে দিচ্ছে। সেটা দেখে আবারও একবার হাসির ঝিলিক পড়ল। নীলা শান্ত সেদিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। অল্প কয়েকদিন হলেও প্রিয়তির সাথে তাদের বন্ডিংটা বেশ জোরালো। শান্তই প্রথমে বলল, একে অপরকে খুব ভালোবাসে, তাই না? সেটা আর বলতে। আমি কি কমবাসী শালিকা? নিজের বান্ধবীকে জিজ্ঞেস করে দেখো ভালোবাসে কমতি আছে নাকি নেই। সাদিদ নীলার পাশে এসে দাঁড়িয়ে কথাটা বলে উঠল। নীলাকে এক হাতে জড়িয়ে ধরে আবারও নিজের প্রশ্নের পুনরাবৃত্তি করল।
কি শালিকা, জিজ্ঞেস করো নিজের বান্ধবীকে। কি গো বউ, আদৌ সোহাগে কমতি আছে নাকি? নীলা নিজের নির্লজ্জ বরটাকে পেটে কনুই দিয়ে খোঁচা দিল। শান্ত পাশে দাঁড়িয়ে ঠোঁট টিপে হাসছে। তাদের এই অবস্থার মধ্যেই রিয়াদ এসে শান্তর পাশে দাঁড়ালো। তুই এমন মাথা মোটা কেন? জিজু এখন নীলকে নিয়ে ব্যস্ত, আর তুই কিনা কাবাবের মধ্যে হাড্ডি হয়ে বসেছিস। একদম মার খাবি, দুদিনে জিজু জিজু শুরু করেছিস। তোকে দেখে বিরক্ত, তাই এখন জিজুকে দেখার পালা, তাই না জিজু? সাদিদ মৃদু হাসল। রিয়াদ শান্তকে এক প্রকার টানতে টানতে নিজের সাথে নিয়ে গেল। নীলা সাদিদ বিষয়টাকে স্বাভাবিকভাবেই দেখেছিল, যতক্ষণ না পর্যন্ত তানভীরকে রাগী দৃষ্টিতে তাদের পেছনে যেতে দেখে। নীলা সাদিদ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। রিয়াদ শান্তকে নিয়ে সোজা রিসোর্টের খালি জায়গায় এসে দাঁড়ালো। অর্ণব প্রিয়তির বিয়ের কার্যক্রমের জন্য এখানে ছাদনাতলা সাজানো হচ্ছে। দুজনে বেশ উৎসুক দৃষ্টিতে নিজের ধর্মের বাইরে আলাদা এই সাজসজ্জা দেখছে। আচমকা শান্তর চোখে কিছু পড়তেই সে চোখ কচলাতে লাগলো। পাশ থেকে রিয়াদের অস্থির কণ্ঠ। এই, ঠিক আছিস তুই? চোখে কি হয়েছে? কি জানি একটা পড়েছে, বড্ড জ্বালা করছে। রিয়াদ আর দেরি করল না, শান্তর হাতটা সরিয়ে দিয়ে তার চোখ পরখ করতে লাগলো। তানভীর মাত্রই সেখানে এসেছে, চারপাশে চোখ বুলিয়ে সে শান্তকে খোঁজার চেষ্টায় রয়েছে। তৎক্ষণাৎ সামান্য একটু দূরে চোখ যেতেই রাগে তার সমস্ত শরীর কাঁপতে লাগলো। হাতের মুঠি শক্ত হয়ে এসেছে তার। রক্ত লাল চোখে এসে সামনের দিকে তেড়ে গেল। কি রে, এখন ঠিক আছিস? হ্যাঁ, এখন ঠিক আছে। পোকা টোকা কিছু পড়েছিল হয়তো। আচ্ছা, ভেতরে গিয়ে চোখে পানি দে, দেখবি ভালো লাগবে। শান্ত বেঞ্চ ছেড়ে কেবল উঠে দাঁড়াতেই নিচ্ছিল, কিন্তু সেই সুযোগটুকু আর পাওয়া গেল না। তানভীর তার বাহুতে শক্ত করে চেপে ধরে তাকে দাঁড় করালো। এত জোরে ধরেছে যে শান্তর মাংস প্রায় হাড়ের সাথে লেগে যাবার অবস্থা। সে বিরক্তি মাখা কণ্ঠে কিছু বলবে তার আগেই তার দৃষ্টির পরিবর্তন ঘটল। তানভীর কষিয়ে তার গালে নিজের হাতের 5 আঙুল বসিয়েছে। নির্লজ্জ মেয়ে, তোকে আমি আলাদা মনে করতাম, কিন্তু তুইও এক। সব তোরা একই গোয়ালের গরু। নির্লজ্জ তুই, নির্লজ্জ তোদেরই নারীর সমাজ। তানভীরের এমন অপমানসূচক বাক্য শান্তর শরীরে বিষাক্ত সূচের মতো ফুটছে। চোখ জোড়া তার গালের ব্যথা ভুলে এখন কষ্টে জর্জরিত। তার অশ্রুসিক্ত চোখ দেখে তানভীর আবারও ক্ষেপে গেল। ক্রমশ রাগী স্বরে চেঁচিয়ে বলল, একদম মায়া কান্না কাঁদবি না। তোরা এই রূপ আর কান্না দিয়েই ছেলেদের বশ করিস। হ্যাঁ মেয়ে, লজ্জা করে না তোদের? একটা পুরুষে হয় না তোদের? নিজের তৃপ্তি মেটানোর জন্য কয়টা পুরুষের তোদের প্রয়োজন? বল, কয়টা পেলে তোদের পোষাবে? অপমান ঘৃণায় শান্তর এখন মরে যেতে ইচ্ছে করছে। সে আকস্মিক এমন কাণ্ডে হতবিহবল হয়ে পড়েছে। কণ্ঠস্বর হয়েছে বাকরুদ্ধ। রিয়াদ অবাক দৃষ্টিতে এতক্ষণ সবটা দেখলেও এবার সে রাগী স্বরে বলল, আপনার সাহস কি করে হয় আমার ফ্রেন্ডকে এসব বলার? কে দিয়েছে আপনাকে এত অধিকার? অধিকার? তাহলে তুই কোন অধিকারে ওর ঠোঁট ঝুগলে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়েছিস? বল, কোন অধিকারে? তাকে আর উত্তর বলার সুযোগ দেয়া হলো না। তানভীর বাক্যটুকু সমাপ্ত করে নিজের রাগের ঝাঁজ তার উপর প্রয়োগ করতে লাগলো। সাদিদ এবার আর সবটা দাঁড়িয়ে দেখতে পারল না। দৌড়ে এসে তানভীরকে পেছন থেকে জাপটে ধরল। নতুবা এই ছেলে নির্ঘাত এখন রিয়াদকে মেরে ফেলবে। সাদি, ছাড় আমাকে। এই কুত্তাটাকে আমি মেরেই ফেলবো, তারপর দেখবো মরে গিয়ে কিভাবে মেয়েদের ঠোঁটে স্বাদ দিতে পারে। দোস্ত, তুই চুপ কর। পাগল হয়ে গিয়েছিস তুই? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গিয়েছি, পুরোপুরি পাগল হয়ে গিয়েছি। তুই কি ঠিক থাকতি যদি নিজে ব্যতীত অন্য কাউকে নীলা রোষ্ট যুগলে আবদ্ধ দেখতি? তানভীর, সাদিদের হাতটা কাঁপছে। কয়েক ইঞ্চির ব্যবধান তৈরি করতে না পারলে এখন সেটা তানভীরের গালে অবস্থান করত। সাদিদের লাল চোখ জোড়া আর কাঁপা হাত দেখে তানভীর মলিন হাসল। পারবি না, আর সেটা সম্ভব নয়। কিন্তু দেখ, আমি পারছি। একবার নয়, একাধিকবার এমন ঘটনার সম্মুখীন আমি হয়েছি। দেখ, আজকেও আবার হলাম। আই হেট দোজ গার্লস, আই হেট দেম। শেষোক্ত কথাটা তানভীর ঘৃণা ভরা চাহনি নিয়ে শান্তর দিকে তাকিয়েই বলল। তারপর গটগট পায়ে জায়গা থেকে প্রস্থান করল। শান্ত নীলার বুকে মুখ লুকিয়ে হেঁচকি তুলে কান্না করছে। জীবনে এত অপমানিত সে কখনো হয়নি। সাদিদ নিচ থেকে রিয়াদকে তুলল। বেচারার অবস্থা খুব একটা সুবিধাজনক নয়। সাদিদ অপরাধী কণ্ঠে বলল, আমি এক্সট্রিমলি সরি রিয়াদ। তানভীরটা না, হি ইজ ক্রেজি, সার্চ এ মেন্টাল পারসন। সাদিদ হাতের মুঠি শক্ত করে নিজের রাগ সংবরণ করল। বিয়ের মতো জমজমাট একটা পরিবেশকে এই ঘটনায় বিষিয়ে দেওয়ার কোনো মানে হয় না। তাই নীলাকে ইশারায় শান্তকে ভেতরে নিয়ে যেতে বলল। আর
তাকে এখন অন্য কাউকে সামলাতে হবে, যেমনটা বিগত দিনগুলোতে সামলে এসেছে। আজও আবার ঘটনার পুনরাবৃত্তিতে এই পাগল রূপের ভাইটাকে সামলাতে হবে। বিয়ের আমেজে জমজমাটপূর্ণ পরিবেশটাতে যেন মুহূর্তে আধার নেমে এলো। ইতিমধ্যে ডক্টরকে আনিয়ে নেওয়া হয়েছে। তিনি এখন রিয়াদকে ড্রেসিং করতে ব্যস্ত, আর অল্পের জন্য সে বেঁচে গেছে, নতুবা নির্ঘাত তাকে হসপিটালাইজড করা লাগতো। ইয়াং ছেলে, তার উপর সুস্বাস্থ্যের অধিকারী বিধায় এই যাত্রায় বেঁচে গেছে সে। কিন্তু সব ঠিকঠাক থাকলেও পরিস্থিতি ঠিক নেই, কেননা আঘাতপ্রাপ্ত ব্যক্তির থেকে বেশি চেঁচামেচি করছে তার মা। রাইমা চৌধুরী পারছে না বিয়ের পরিবেশকে রীতিমতো শোকের পরিবেশ তৈরি করে ফেলতে। এটা কোনো কথা হলো? আমার ছেলেকে এইভাবে মারবে কেন সে? ওই বেয়াদব ছেলেটা কোথায়? ডাক তাকে। মা প্লিজ, তুমি আর চেঁচামেচি করো না। আই এম ফাইন নাও। কিসের ফাইন? চেহারা দেখেছিস নিজে? আমার ফর্সা ছেলের মুখটা ওই অসভ্য ছেলেটা পুরোই লাল বানিয়ে দিয়েছে। রাইমা চৌধুরী বিরামহীনভাবে তানবীরের গালমন্দ করে যাচ্ছে। এতক্ষণে বরকনের কানেও কথাটা পৌঁছে গেছে। তারা আপাতত ঘটনাস্থলেই উপস্থিত। প্রিয়তি বারবার ভয়ার্ত চোখে অর্ণবের দিকে তাকাচ্ছে। অর্ণবের চোখ মুখ থমথমে। প্রিয়তি সেটা নিয়েই ভয় পাচ্ছে। যদি অর্ণব রেগে এখন উল্টো পাল্টা কিছু করে বসে, তাহলে যে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। এই রিয়াদের বাবা, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? জলদি পুলিশকে ইনফর্ম করো। অসভ্য ছেলেটাকে জেলে না দিতে পারলে আমার আত্মা শান্তি পাবে না। অর্ণব আর সহ্য করতে পারল না। হাতের মুঠি শক্ত করে সামনে এগিয়ে যাওয়া ধরতেই প্রিয়তি নিজের দুই হাত দিয়ে তার হাত শক্ত করে চেপে ধরল। শব্দহীন মাথা নেড়ে তাকে বাধা দিতে চাইল। অর্ণব তার মুখের দিকে তাকালো। ভয়াতুর প্রিয়তির চেহারা তার একেবারেই ভালো লাগছে না। এ যেন তার জন্য পুরোপুরি বিষ। বার কয়েক লম্বা শ্বাস টেনে সে নিজের মধ্যকার রাগটা দমন করতে চাইল। অতপর প্রিয়তির এক গালে আলতো হাত রেখে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ল। যাবার আগে রাগ মিশ্রিত চেহারা নিয়ে রাইমা চৌধুরীর দিকে তাকাতে ভুলল না। শুধু বয়সকে প্রাধান্য দিয়ে অনেক ক্ষেত্রে আমাদেরকে মাটি হতে হয়। অর্ণব যেন এই মুহূর্তে তেমনই একটা অবস্থানে দাঁড়িয়ে। সাদিদ তন্ন তন্ন করে পুরোটা রিসোর্ট চেক করেছে, কিন্তু তানভীরের দেখা পাওয়া এখন অবধি সম্ভব হয়নি। এই অল্প সময়ের মধ্যে ছেলেটা কোথায় হারিয়ে গেল ভাবতেই সাদিদের ভয়ের পাশাপাশি রাগও হচ্ছে। সামনে পেলে ঠাঁটিয়ে একটা চর বসাবে, সে কিছুটা এমন মনোভাবই ঠিক করেছে। সাদিদের এমন অস্থিরতার মধ্যে অর্ণব তাকে দেখে এক প্রকার ছুটে আসলো। শাদি, কি শুনছি এসব? তানভীর নাকি রিয়াদকে? ঠিকই শুনেছিস, আমি এতক্ষণ তাকেই খুঁজে চলেছি, কিন্তু কোথায় যে গেল। সমস্যা কি হয়েছিল? এমন খেপে গেল কেন? সাদিদ এবার হাঁটা থামিয়ে দিল। অর্ণবের দিকে এক পলক তাকিয়ে হতাশার দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ক্লান্তি ভরা কণ্ঠে বলে উঠল, হিস্ট্রি রিপিট। হোয়াট? কি যাতা বলছিস তুই? নিজের চোখে দেখেনি, কিন্তু তানবীর এমনটাই বলছিল। আবার ধোঁকা সে নিতে পারেনি, তাই রিয়াদকে বেধরম পিটিয়েছে। কার জন্য এখন বলিস না? অনুমান সঠিক, শান্তই সেই মেয়ে। অর্ণব এবার মাথা চেপে পাশের বেঞ্চে বসে পড়েছে। তার মাথা রীতিমতো ঘুরঘুর করছে। সে কিছুটা অবিশ্বাস্য স্বরে বলল, শান্ত এমন করবে? আমি তো মেয়েটাকে ভালো জানতাম। আমার কিন্তু এমনটা মনে হচ্ছে, কোথাও একটা গন্ডগোল তো অবশ্যই পেকেছে, নতুবা শান্ত চোখে মুখে স্পষ্টত চমকের আভা ছিল। তার উপর অসহায়ের ন্যায় চোখের জল। অপরাধের কোনো চিহ্ন তার মুখশ্রীতে আমি দেখিনি, কিন্তু ঘটনার সমাধানে কোনো সুযোগই পেলাম না। অর্ণব এবার হতাশাজনক নিঃশ্বাস ফেলল। কি থেকে কি হয়ে গেল? বেশ তো দিব্যি চলছিল। মাছ দিয়ে এসব না ঘটলে কি হতো? অর্ণবকে বিষণ্ণ হতে দেখে সাদিদ তার পাশে বসল। কাঁধে হাত রেখে অপরাধী কণ্ঠে বলল, তো জীবনের এমন একটা দিন, অথচ দেখ আমাদের জন্য পরিস্থিতিটা কেমন ঘোলাটে হয়ে গেল। অর্ণবের কর্ণকুহরে কথাটা পৌঁছাতেই সে ঝটকা মেরে সাদিদের হাত কাঁধ থেকে ফেলল। অতপর রাগ মিশ্রিত কণ্ঠে বলল, নিজেকে সহ আমাদের বলে ফেললি, অথচ আমাকে হিসাবের বাইরে। আমি কি পর? তানভীর আমার কিছু হয় না। তুই রাগ করছিস কেন? আমি তেমনটা কখন বললাম? তোর বিয়ে। রাগ শালা, এমন হাজারটা বিয়ে আমি আমার ভাইয়ের জন্য ভেঙে দিতে পারি। সাদিদ এক পলক তাকালো রাগে শরীর রিরি করা অর্ণবের দিকে। তারপর জাপটে ধরল অর্ণবকে। অর্ণবও শক্ত করল নিজের হাত। সাদিদের চোখে লুকায়িত অশ্রুর ছাপ, কিন্তু তাতে মিশে আসে আনন্দের খুশির রেশ। সামনাসামনি দুজনের দা কুমড়ো সম্পর্ক হলেও সাদিদ তো জানে একে অপরকে নিয়ে কতটা ভাবে তারা।
কিন্তু তারপরও নিজের জীবনের গুরুত্বপূর্ণ একটা দিনকে বন্ধু সমতুল্য ভাইয়ের জন্য পিছিয়ে রাখাতে সাদিদ না চাইতেও ইমোশনাল হয়ে পড়েছে। অর্ণব পরিস্থিতি সামলাতে মৃদু হেসে বলল, এবার স্যার, নয়তোবা কেউ আমাদের এমনভাবে ঝগড়াঝাপটি অবস্থায় দেখলে সত্যি বিয়ে ভেঙে যাবে। সাদিদও এবার হাসল, অর্ণবকে ছেড়ে পেটে ঘষি বসালো। আর আমি মাত্রই না বললি বিয়ে ভাঙলে সমস্যা নেই। এমন হাতের ঘষি খেলে সত্যি বিয়ে পর্যন্ত যেতে পারবে না, তারা কি হসপিটালে যেতে হবে? অর্ণব অনবরত পেটে ঘষছে আর মৃদু স্বরে সাদিদের গালমন্দ করছে। সাদিদ সেগুলো শুনেও না শোনার ভান করছে, কিন্তু ঠোঁটের কোণে তার এক চিলতে হাসি। প্রকৃত বন্ধুর ন্যায় বন্ধু হলে হাজার খানেকের প্রয়োজন পড়ে না, একটা হলেও যথেষ্ট। আর একাধিক হলে তো লাইফ পুরোপুরি বিন্দাস। বেশ অনেকটা সময় আগেই সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। সাদিদ একাই তানভীরকে খুঁজেছে। রিসোর্টের এরিয়া বেশ বড়, আর সন্ধ্যার হালকা আধারে দেয়ালের সাথে মাথা ঠেকিয়ে উদাসীন দৃষ্টিতে বসে থাকা তানভীরকে সে খেয়াল করতে পারেনি। তাছাড়া তানভীর বেশ জনসমাগম থেকে বাহিরে নিরিবিলি জায়গায় এসে বসেছে। সামনের থেকে আগত দৃষ্টিতে উদাস হয়ে বসে থাকা এই উস্কো খুস্কো ছেলেটাকে দেখা প্রায় অসম্ভব, তাই সাদিদও তখন তাকে দেখতে পায়নি। হঠাৎ পায়ের আওয়াজে তানভীর এবার মাথা উঁচু করে তাকালো। অর্ণব এবং সাদিদকে দেখে সে আবারও চোখ বন্ধ করে মাথা নিচু করল। সাদিদ অর্ণব একে অপরের দিকে তাকালো, তারপরে শুরু হলো এলো পাথারি কিল ঘুষি। শালা নিজের বিয়ে রেখে তো কেমন চিরুনি তল্লাশি করছি, আর তুই কি না এমন দেবদাস সেজে আরামসে বসে আছিস? আর আমি, আমাদের আর কোনো কাজ নেই, সবকিছু ফেলে পাগলের মতো তোকে খুঁজে চলছি। আরে থাম, হাড়গোড় ভেঙে ফেলবি নাকি? দোস্ত ছাড়। আজকে তোর হাড় গোড় ভেঙে তবেই ছাড়বো রে। সাদিদ অর্ণব লাগাতার তানভীরকে মেরে যাচ্ছে আর সে হাসছে, কেননা এখানে যে রাগের তুলনায় ভালোবাসাটা বেশি লুকায়িত। অবশেষে মেরে টেরে ক্লান্ত হয়ে তারা ঘাসের উপরই শুয়ে পড়ল। তানভীরও মার খেয়ে তাদের উপরেই হাত পা ছড়িয়ে দিল। বেশ অনেকটা মুহূর্ত কেটে গেল, কিন্তু তারা এভাবেই পড়ে রইল। কারো মুখে কোনো শব্দ নেই, কেবল দ্রুত গতিতে বয়ে চলা নিঃশ্বাসের শব্দগুলো ক্রমাগত শোনা যাচ্ছে। এতক্ষণ বন্ধুগুলোর জন্য তানভীরের বিষণ্ণ মনটা চাপা পড়লেও এখন আবার মাথা চারা দিয়ে উঠছে। তানভীর উঠে দাঁড়িয়ে সামনে এগিয়ে যেতে ধরতে সাদিদ কাঁধে হাত রেখে তাকে আটকে দিল। পরিস্থিতি থেকে পালিয়ে গেলে সমস্যার কখনো সমাধান হয় না। তানভীর এক পলক সাদিদের দিকে তাকালো, পর মুহূর্তেই চোখ মুখ শক্ত করে বলল, আমি এই বিষয়ে কিছু বলতে চাইছি না। সবসময় আমরা যা দেখি সেটাই সত্যি হয় না, হয়তো মাঝখানে কিছু একটা আছে যা আমরা দেখতে পাই না। তুই যদি আমাকে ওই নির্লজ্জ মেয়ের হয়ে সাফাই গাইতে এসে থাকিস, তো এই মুহূর্তে দূরে যা আমার চোখের সামনে থেকে। সাথী কি বলতে চাইছে একবার সেটা শুনে তো দেখবি। আমার কিছু শোনার প্রয়োজন নেই, প্লিজ লিভ মি অ্যালোন। তানভীর শেষোক্ত কথাটা বেশ চেঁচিয়েই বলল। সাদিদ অর্ণব সেটা সহ্য করতে পারলেও শান্ত পারল না। সে বুকে হাত দিয়ে দেয়ালে হেলান দিল। তানভীরের এমন হিংস্রতায় শান্ত বেশ ভয় পাচ্ছে। সে যদি জানতো তানভীরও এখানে অবস্থান করছে, তবে সে কখনো এখানে আসতো না। সে অনেকক্ষণ যাবৎ ধরে এখানে ছিল। নীলা তাকে রুমে নিয়ে অনবরত সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু এতটা অপমানের পর কারো সামনে থাকার মতো তার অবস্থা ছিল না। থাপ্পড়ের দাগটা এখনও তার গালে স্পষ্ট রয়ে গেছে। সবাই সেটা দেখছে আর ফিস ফিসিয়ে কথা বলছে। শান্ত এসব সহ্য করতে না পেরে এখানে এসে চুপটি করে হাঁটু ভাঁজ করে বসেছিল, আর তার সাথে অপমানের নিঃশব্দের চোখের জল তো ফ্রি। কিন্তু সে চিন্তাও করতে পারেনি তানভীরও এখানে রয়েছে। দুইজন দুই দিকে ছিল বিধায় কারো উপস্থিতির জানান কেউ পায়নি। যখন সাদিদ আর অর্ণবের আগমন ঘটে তখন পুরো বিষয়টা শান্ত বুঝতে পারে, আর তখনই রাগে দুঃখে সে এখান থেকে চলে যাবার সিদ্ধান্ত নেয়। কিন্তু পথিমধ্যে তাকে থেমে যেতে হয়। শান্তর কাছে তাদের কথাগুলো স্বাভাবিক মনে হচ্ছিল না। তার উপর তানভীরের এমন বিষণ্ণ গলা শুনে শান্তর আর পা চলেনি। যেই ব্যক্তির উপর তার এখন রাগ করা উচিত তাকে নিয়েই সে চিন্তিত। তার কষ্টে যেন শান্তও ব্যথিত। নিজের এমন চিন্তাধারায় এবং কষ্টের অনুভূতিতে শান্তর এখন নিজেরই মাথার চুল ছিঁড়তে ইচ্ছে হচ্ছে। অপরদিকে তানভীরের রাগও সাদিদকে দমাতে পারল না। এতদিন সহ্য করলেও আজ এর একটা হ্যাস্ত সে করেই ছাড়বে। একা থাকলেই কি সব ঠিক হবে? কই এতদিন তো ছিলি, ঠিক কি আদৌ হয়েছে? সাদি, তুই কিন্তু বড্ড বেশি করছিস।
আমি রাগের মাথায় উল্টাপাল্টা কিছু করার আগে প্লিজ চলে যা। যাব না, দেখি তুই কি করতে পারিস। আমারও তো জানা দরকার তুই আমাকে মেরে নিজেকে কতটা কষ্ট দিতে পারিস। তানভীর হাতের মুঠি শক্ত করে সাদিদের দিকে তেড়ে আসলো, কিন্তু সাদিদ নিজের জায়গায় অনড়, বিন্দু পরিমাণ নড়ল না। শেষ পর্যন্ত সাদিদকে আঘাত করার সাধ্য তানভীরের হয়ে উঠল না। হাতটা উপরে তুলেও তাকে থেমে যেতে হলো। আঘাত করার বদলে উল্টো সাদিদকে চাপটে ধরল সে। সাদিদ নিঃশব্দে মৃদু হাসল। পাশে দাঁড়ানো অর্ণবের ঠোঁটের কোণেও হাসি। বুকটা বড্ড ব্যথা করছে রে, সহ্য করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। সাদিদ প্রতি উত্তরে কিছু বলল না, শুধু শক্ত করে তার পিঠে হাত রাখল। ছেলেদের নাকি কাঁদতে নেই, তাই সেই নিয়ম হেতু বোধ হয় তানভীরের গালও শুকনো, কিন্তু অশ্রুকণাদের ভিড়ে চোখগুলো রক্তিম লাল অবশ্যই হয়েছে। নিজেকে সামলা দোস্ত, তুই যার জন্য নিজেকে সবার কাছে এতটা অবহেলার পাত্র করিস, যার জন্য এখনো নিজের মধ্যেকার রাগটা পুষে রেখেছিস, সে তো দিব্যি ভালো রয়েছে। দেখ তোকে ছাড়া নিজের জীবনে কতটা সুখী সে। নিজেকে তোর মতো অতীতের বেড়াজালে আটকে রাখেনি, সে এগিয়ে গিয়েছে দোস্ত, সে নিজের জীবনে অনেকটা দূরে এগিয়ে গিয়েছে। তানভীর নিজেকে সামলানোর চেষ্টা করে সাদিদকে এবার ছেড়ে দিল। সিক্ত আখিদয় লুকানোর সর্বোচ্চ চেষ্টা করে বলল, আমার জীবনে তার কোনো গুরুত্ব নেই, আর নেই কোনো অস্তিত্ব। আমি প্রিয়তিকে ভুলে গিয়েছি, আমার জীবনের দুঃস্বপ্ন ব্যতীত সে আর কিছুই নয়। সাদিদ ঘাড় ঘুরিয়ে এক পলক অর্ণবের দিকে তাকালো। তার মুখটা বড্ড মলিন দেখাচ্ছে। তানভীর আর একটুও সেখানে দাঁড়ালো না, দ্রুত পায়ে সামনে চলে গেল। সাদিদ শুধু তাকিয়ে দেখল তার শেষ অবধি। অর্ণবও নিঃশব্দে জায়গা ত্যাগ করল। রয়ে গেল কেবল সাদিদ, আর সবার দৃষ্টির অগোচরের শান্ত। তার কানে এখনও যেন তবদা লেগে আছে। কি শুনল এরা সে? প্রিয়তি আর তানভীর, আর নিজের কানকেই বিশ্বাস হচ্ছে না তার। নীলাও এদিক ওদিক তাকিয়ে শান্তকে খুঁজতে ব্যস্ত। তখন যে মন খারাপ করে চলে এসেছিল তারপর আর দেখেনি, কিন্তু অবশেষে শান্তর দেখা না পেলেও মাথা নিচু করে বসে থাকা দূর থেকে সাদিদকে চোখে পড়ল। সে গুটি গুটি পায়ে সাদিদের সামনে এসে দাঁড়ালো। কারো উপস্থিতি টের পেয়ে সাদিদ মাথা উপরে তুলল। নীলাকে সামনে দেখে তার হাত টেনে নিজের পাশে এনে বসালো। তারপর বেঞ্চে পা উঠিয়ে নীলার কোলে মাথা রাখল। সে বেশ লম্বা বিধায় পাগুলো ভাঁজ করে রাখতে হয়েছে। সাদিদের স্পর্শে নীলার শরীর বরাবরের মতোই শিহরিত হলো, কিন্তু সে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে সাদিদের মাথায় হাত রাখল। আলতো হাতে চুলগুলো টেনে দিতে লাগল। সাদিদ এইবার সোজা হয়ে নীলার মুখোমুখি তাকালো। তাকে এমন এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে নীলা ভ্রু জোড়া নাচালো। সাদিদ কোনো ভনিতা না করে বলল, তানভীরের এমনভাবে শান্তর উপরে হাত তোলাতে তোমার খারাপ লাগেনি? তার বন্ধু হিসেবে আমার উপর রাগ লাগেনি? আমার কাছে এই নিয়ে কৈফিয়ত চাইবে না? নীলা মৃদু হাসল। তারপর সাদিদের চুলে আঙুল চালাতে চালাতেই বলল, তানভীর অর্ণব ভাইয়া যেমন আপনার কাছে ভাই সমতুল্য, তেমনইভাবে শান্ত আমার কাছে সেম। ওকে আমি কখনো বোন থেকে আলাদা করে দেখিনি। সত্যি কথা বললে, যখন ওর লাল হয়ে যাওয়া গাল আর অশ্রুসিক্ত চোখ দেখেছিলাম, আমার খুব রাগ হয়ে গেছিল। তানভীর ভাইয়ার উপর সত্যি ভীষণ রাগ লেগেছিল। তারপর কি পাখি? আমি শিওর নই, কিন্তু তখনকার ভাইয়ার কথাগুলোতে খুব অধিকার কাজ করছিল। শান্তর প্রতি তিনি যেন নিজের অধিকার থেকে এতটা রাগ করেছিলেন। ওনার চোখে একদিকে শান্তর জন্য যেমন রাগ, অপরদিকে কষ্ট ছিল। আর তার উপর শান্ত আমাকে কিছু বলার সুযোগ দেয়নি, না নিজে কিছু মুখ ফুটে বলেছে। এটা আমার কাছে ব্যক্তিগত বিষয় মনে হয়েছে, আর কারোর ব্যক্তিগত বিষয়ে দখলদারি করা ঠিক নয়, তাই রাগটা ধীরে ধীরে কমে গিয়েছে। সাদিদ নীলার দিকে অপলক তাকিয়ে আছে। সে কোনো ভুল মানুষকে ভালোবাসেনি। আপাত দৃষ্টিতে সে সাধারণ হলেও মন থেকে সে অসাধারণ। আর সাদিদের চোখে তো সে দুনিয়ার সবচেয়ে অসাধারণ এক ব্যক্তিত্ব। সাদিদ হাত উঠিয়ে নীলার মাথাটা নিচু করল। তার কোলে শুয়েই কপালে চুম্বন রাখল। নীলা প্রতি উত্তরে লাজুক হাসি উপহার দিল। সাদিদ তার গালে হাত রেখে আদুরে কণ্ঠে বলল, আমার অবুজ পাখিটা এত বড় কখন হলো? কেমন বড়দের মতো কথা বলছে। নীলা তীক্ষ্ণ চোখে তাকালো, নাক মুখ কুঁচকে বলল, আমি কি ছোট? কেন, তোমার কি নিজেকে বড় মনে হয়? নীলা সাদিদের চুলে জোরে একটা টান দিল। সাদিদ মৃদু ব্যথাজনক আওয়াজ করতেই সে কপট রাগ দেখিয়ে বলল, বিয়ে করে বসে আছেন আবার বলছেন ছোট। তাহলে কি বয়স যখন 40 হবে তখন আপনার চোখে বড় হব? সাদিদ নীলাকে ক্ষেপতে দেখে মৃদু হাসল।
তারপর বাম কাঁধ হয়ে শুয়ে নীলার পেটে মুখ গুজল। তোমার বয়স 70 হলেও তুমি আমার কাছে সেই 17 বছরের তরুণীই রয়ে যাবে। ভালোবাসা তখন উপচে পড়বে, বিন্দুমাত্র কমতি হবে না ইনশাল্লাহ। বরং বার্ধক্যে আমরা অবসর থাকবো, তখন আরও চুটিয়ে প্রেম করব। কি গো বউ, তখনই আমিটাকে মনে ধরবে তো নাকি? নীলা সাদিদকে কথাটুকু শেষ করতে দিল না, ঠোঁটে আঙুল রেখে তাকে থামিয়ে দিল। নিঃশব্দে মাথা নাড়তেই সাদিদ হেসে ফেলল। নীলার হাতটা টেনে তালুতে শব্দ করে চুমু খেলো আর বলল, এতটুকুতে চোখে পানি? এত পানি কোথা থেকে আসে পাখি? আমি তো দুষ্টুমি করছিলাম। নীলা অশ্রুসিক্ত চোখগুলো নিয়ে সাদিদের দিকে ঝুঁকল। লাজ লজ্জা ভুলে গিয়ে সাদিদের কপালে চুমু খেলো। সাদিদ চোখ বন্ধ করে এই মুহূর্তটা উপভোগ করতে চাইল। এখানেও চাই। নীলার গালগুলো টুকটুকে লাল বর্ণে রূপান্তরিত হলো। লজ্জায় জড়সড় হয়ে মাথা দুই দিকে নাড়িয়ে না বোধক উত্তর জানালো। কিন্তু দুষ্টু সাদিদ এত সহজে হাল ছেড়ে দিলে তো? সে বাঁকা হেসে বলল, ভালোই ভালোই দিয়ে দাও, নতুবা কিন্তু আমি ঠেসে আদায় করে দেবো। ফ্রেঞ্চও কিন্তু করে বসতে পারি, তখন সামলাতে পারবে তো? নীলা অন্যদিকে তাকিয়ে লাজুক লতা হয়ে বলল, ছি, কি অসল। উই আর হাজব্যান্ড ওয়াইফ, এখানে অশ্লীলতার কি দেখলে? তোমার সর্বাগ্রেই সাদিদের অধিকার রয়েছে। এতটুকু বলে সে থামল। তারপর নীলার দিকে তাকিয়ে গলার স্বর আরেকটু নিচু করে বলে উঠল, তেমনভাবে আমার উপরও কিন্তু তোমার পুরোপুরি অধিকার রয়েছে, কিন্তু আফসোস তুমি সেটার ফায়দা তুলতে জানো না। এত সুন্দর একটা ছেলেকে কাছে পেয়েও নিজেরটা আদায় করতে পিছিয়ে আছো, সো স্যাড। নীলার মাটি ভেদ করে ঢুকে যেতে ইচ্ছে করছে, নতুবা সম্ভব হলে নির্লজ্জ ছেলেটার মুখ সুপার গ্লু দিয়ে বন্ধ করত। এই ছেলেটা এত ঠোঁট কাটা কেন ভাবতেই পারছে না। নীলা লজ্জায় লাল হয়ে সাদিদকে কোল থেকে সরাতে চাইছে, কিন্তু সে ব্যর্থ। সাদিদ কিছুতেই তার জায়গা ছাড়ছে না। সাদিদের জন্য এই মেয়েটা ম্যাজিকের থেকে কম না। এতক্ষণের বিষিয়ে যাওয়া মনটাতে যেন বিশুদ্ধ বায়ুর দেখা মিলেছে। নীলার সংস্পর্শে যেন সব বিষাদ হাওয়ায় মিলিয়ে দিয়েছে। সাদিদের মন ভালো করার এই মহৌষধ যেন এই মেয়েটার মধ্যে সৃষ্টিকর্তাই দিয়েছেন। হাজারো মন খারাপের রাতেও এই মেয়েটা পাশে থাকলে সাদিদ সুখী থাকবে। সাদিদের ভালো থাকার অপর নাম যেন এই নীলাঞ্জনা নামক রমণী, সাদিদের ভাষ্যমতে প্রাণনাশিনী। প্রিয়তির সমবয়সীরা সবাই মিলে আড্ডা দিচ্ছে। প্রিয়তির এখানে থাকলেও মনটা তার অর্ণবের কাছেই পড়ে রয়েছে। সে জানে অর্ণব মাথা গরম করে কাজ করবার মতো ছেলে নয়, তারপরও তার চিন্তা হচ্ছে, কেননা বিষয়টা তানভীর রিলেটেড। আর অর্ণব তার ভাই সমতুল্য, দুই বন্ধুকে ঠিক কতটা ভালোবাসে এটা প্রিয়তিকে কেউ বলে দিতে পারবে না। তাই এখন শুধু তার সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা, যেন ঠিক হয়ে যায় সবকিছু। নতুবা অর্ণব এখানে উপস্থিত থাকলেও তার মনটা এখানে থাকবে না। আর বিয়ের মতো এমন একটা পবিত্র বন্ধন সে অর্ণবের সাথে এভাবে শুরু হতে করতে চায় না। প্রিয়তিকে এক ধ্যানে কিছু ভাবতে দেখে তার জ্যাঠাতো বোন দুষ্টমি করে বলে উঠল, হ্যাঁ দিদি ভাই, একটু সবুর করো, জানোই তো সবুরে মেওয়া ফলে। আর জিজু যা, মনে হয় শুধু মেওয়া নয়, অনেক কিছুই ফলবে। এ চুপ কর তুই, এখনো নাক টিপলে দুধ বাহির হবে আর সে বলছে এসব কথা। বর্দি ভাই, আমার কিন্তু 18 হয়ে গেছে, আমি এখন আর ছোট্টটি নেই। এসব অ্যাডাল্ট বিষয় সবকিছুই আমার জানা। দীপার কথায় বড়দি তাকে কান মলা দিলেন। তারপর আবারও সবাই প্রিয়তির পেছনে লাগলো। সবার অর্ণব তাকে জড়িয়ে দুষ্টু মিষ্টি কথা এসে না চাইতো এখন ঠোঁট টিপে। সবগুলোর অনবরত ফাজলামতে এতক্ষণের বিষণ্ণতার রেশ যেন অনেকটাই ধামাচাপা পড়েছে। শান্ত নিজের জন্য বরাদ্দকৃত রুমের উদ্দেশ্যে রওনা ধরেছিল। পথিমধ্যে প্রিয়তির সব কাজিনদের হইহট্টগোলে থেমে গেল। সবার দিকে এক পলক তাকিয়ে প্রিয়তির দিকে চোখ পড়তেই তার কপাল কুঁচকে এলো। সঙ্গে সঙ্গেই তানভীরের কষ্টে ভরা কথাগুলো আবারও যেন তার কর্ণকুহরে প্রতিধ্বনিত হতে লাগলো। নিজের সব রাগ অপমান ভুলে শান্তর এখন কেবলমাত্র তানভীরের মুখটাই চোখে ভাসছে। না জানি কতটা কষ্ট পাচ্ছে সে। একটা মেয়ের প্রতারণার জন্য আজ সে পুরো নারী সমাজটাকেই ঘৃণা করে। শান্তর অজান্তেই তার চোখে মুখে রাগের আভাস ফুটে উঠল, কিন্তু সেটা নিজের জন্য নয়, বরং তানভীরের কষ্টে আর শরীরের রাগের ফুলকি ঝরছে। কিন্তু কেন? নিজের থেকেও কি অপরজনের অনুভূতি তার কাছে বেশি গুরুত্বপূর্ণ? শান্ত রাগ মিশ্রিত চোখে প্রিয়তির দিকে এগিয়ে গেল। কথায় বলে রাগের অপর নাম ধ্বংস। তাই শান্ত বোনের ন্যায় প্রিয়তির সঙ্গে সম্পর্কের বিনাশ টানল। খুব আনন্দে আছো নিশ্চয়ই? হ্যাঁ, সেটাই তো হবার কথা। বিয়ের কোণে আনন্দে থাকবে না তো কে থাকবে? প্রিয়তি অবাক চোখে শান্তর দিকে তাকালো। পরিচয়ের এতদিনে শান্তর এমন ব্যবহার সে কখনো দেখেনি। শুধুমাত্র তানভীর ব্যতীত সবার সাথেই বেশ হাসি খুশি।
প্রিয়তিকে তো দিদিভাই বলে ডাকে, তাহলে আজ কি হলো? কি হলো? চুপ করে আছো যে? কথা শেষ? কি হয়েছে শান্ত? কোনো সমস্যা? তোমার কথাগুলো আমার স্বাভাবিক মনে হচ্ছে না। সত্যি কথাগুলো বরাবরই অস্বাভাবিক মনে হয়। এই মেয়ে, কি বলতে চাইছো তুমি? ওর সাথে এমন করে কথা বলার কি অর্থ? আহ বৌদি ভাই, তুমি চুপ করো। শান্তর মন ভালো নেই, তাই এমন করছে। তোমরা এর মধ্যে কথা বলতে এসো না। আর সম্ভব হলে প্লিজ একটু বাইরে যাও, আমি শান্তর সাথে একা কথা বলতে চাই। প্রিয়তির পরিবারবর্গ খানিকটা অসন্তোষ দৃষ্টি নিয়ে সেখান থেকে চলে গেল। তারা যেতেই প্রিয়তি এসে শান্তর পাশে দাঁড়ালো, কাঁধে হাত রেখে আদুরে গলায় বলল, তানভীরের উপর রাগ করেছো? ছেলেটা বড্ড ফাজিল, কিন্তু মনটা ভালো। আজ হঠাৎ কি হয়ে গেল? তুমি মন খারাপ করো না প্লিজ। সামনে আসলে আমরা সবাই মিলে তাকে কান মলে দেব, ঠিক আছে? প্রিয়তি শান্তর মন ভালো করার জন্য কথাটা বললেও হিতে বিপরীত হলো। তানভীরের কথাটা উঠতে গরম তেলে যেন পানির ছিটা পড়ল। শান্ত ঝটকা মেরে তার হাত সরিয়ে রাগী কণ্ঠে বলে উঠল, কিভাবে দিদি ভাই, কিভাবে পারো এতটা নিখুঁত অভিনয় করতে? কি বলছো তুমি? কখন থেকে এসব উদ্ভট কথা বলে যাচ্ছ? প্রিয়তি এবার কিছুটা উঁচু গলাতেই কথাটা বলল, তাতে যেন শান্তর রাগ আরও তরতর করে বাড়ল। সে কপট ঘৃণা মিশ্রিত কণ্ঠে বলল, আমি মনে করতাম তুমি আর যাই হোক কখনো ছলনাময়ী হতে পারবে না, কিন্তু আজ মানতে বাধ্য হচ্ছি, অভিনয়ের দিক দিয়েও তুমি ফার্স্ট ক্লাস। একটা ছেলের জীবন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়ে নিজের জীবনে কি সুন্দর খুশি আনন্দে রয়েছ। সত্যি অবাক না হয়ে পারছি না। এই তোমার মতো মেয়ের জন্যই ছেলেরা হাজারো ভালো মেয়ের চরিত্র নিয়ে কথা বলে, হাজারো অপবাদের তীর তাদের দিকে ছুঁড়ে মারে, এই তোমার মতোই কিছু মেয়ের জন্য। শান্ত, গালে আবারও ব্যথাজনক অনুভূতির আবির্ভাবের উৎপত্তি হতে শান্তর রাগী কণ্ঠস্বর থেমে গেল। আবারও আরেকটা। সে এবার সত্যি কনফিউজড, ব্যথার জন্য কাঁদবে নাকি একই দিনের সেকেন্ড অনুভূতি নিয়ে হাসবে। শান্ত গালে হাত দিয়ে ড্যাব ড্যাব করে সামনের ব্যক্তিটির দিকে তাকিয়ে রয়েছে। এবার সে আর কান্না করল না। ইনফ্যাক্ট বারবার তার সাথে এটা কি হচ্ছে এই নিয়ে সে এখন চমকিত, বিচলিত। সে কেবল বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। শান্তর নীরবতার রেশ কাটিয়ে অর্ণবী রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, তোমার সাহস হয় কি করে সবকিছু না জেনে শুনো কেমন কথা শোনানোর? অর্ণবের ধমকে শান্তর হুঁশ ফিরে, কিন্তু তার চোখে মুখে আবারও কাঠিন্যতা ফুটে উঠল। তার চোখে কেবলমাত্র এখন তানভীরের কষ্টটাই পড়ছে, আর তাকে দেয়া প্রিয়তির ধোঁকা। বাদ বাকি জিনিসে আপাতত তার নজর নেই। তাই সে দমে না গিয়ে উল্টো রাগী স্বরেই বলল, ভাইয়া, আপনি সব জেনেও এমনটা বলতে পারছেন? সব জানিবি তো এমনটা বলতে বাধ্য হচ্ছি। কিভাবে ভাইয়া? ওনাকে না আপনি নিজের ভাই সমতুল্য মনে করেন? তাহলে সব কিছু জেনেও দিদি ভাইয়ের সাথে এতটা স্বাভাবিক কিভাবে? নাকি শুধু নামেই উনি আপনার বন্ধু, যার জন্য তার কষ্টে ব্যতীত না হয়ে উল্টো অপরাধীর হয়ে আমাকে কথা শোনাচ্ছেন? শান্তর অবিশ্বাস্য চাহনি আর তানভীরের কষ্টে তার চোখে মুখে রাগের আভাস দেখে অর্ণব কয়েক মুহূর্ত নিষ্পলক তার দিকে তাকিয়ে থাকল। সে যা বোঝার বুঝে গেছে। এতদিন তানভীরের ক্ষেত্রে ক্লিয়ার থাকলেও আজ শান্তর দিক দিয়েও সে ক্লিয়ার। আর এতক্ষণের রাগ সব মুছে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে যেটা অনুমান করছে সেটা যদি সত্যি হয় তাহলে তার থেকে বেশি খুশি আর কে হবে। সে হাসি মুখে শান্তর দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ যে গালে থাপ্পড় দিয়েছিল সেই গালে আলতো করে হাত রেখে বলল, খুব বেশি লেগেছে? শান্তর বোধ হয় আজ অবাক হবারই দিন। নতুবা এতক্ষণ অর্ণব রাগী স্বরে কথা বলছিল, কিন্তু হঠাৎ করে তার আবার কি হলো? শান্তকে নিশ্চুপ দেখে অর্ণবী আবার বলল, আমাকে তো ভাইয়া বলে ডাক। বড় ভাইয়ার ছোট একটা শাসনে রাগ করে থাকবে? উপস্থিত সবাই হতবিহবল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ব্যক্তি বলতে প্রিয়তি আর শান্ত, তার উপর নতুন করে যুক্ত হয়েছে সাদিদ আর নীলা। তারা অর্ণবের রাগী কণ্ঠস্বর শুনে এদিকে এসেছে, কিন্তু এসে তো তারাও অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। হচ্ছেটা কি এখানে? কিরে অর্ণব, তোর আবার কি হয়েছে? ছোট্ট একটা ভুলের জন্য এই ছোট বোনটাকে কষ্ট দিয়ে ফেলেছি। কতটুকু বলেই অর্ণব স্নেহ ভরা চাহনি নিয়ে শান্তকে একপাশ থেকে হালকা করে জড়িয়ে ধরল। গালে হাত রেখে আদুরে গলায় বলল, ভাইয়ের ভুল হয়ে গেছে। তোমার দৃষ্টিকোণ থেকে চিন্তা না করে পূর্বে আঘাত করেছি। ভাইয়াকে মাফ করা যায় না? শান্ত নিজেই এবার অর্ণবকে জড়িয়ে ধরল। তার নিজের মায়ের পেটের কোনো ভাই নেই, দুই বোনের মধ্যে সে ছোট্ট, কিন্তু একটা ভাইয়ের অভাব সে বরাবরই অনুভব করে গেছে।
আজ অর্ণবকে এতটা মায়া নিয়ে কাছে টানতে দেখে সে নিজেকে সামলাতে পারল না। কিছুক্ষণ আগের সবকিছু ভুলে গিয়ে সে এখন ভাইয়ের স্নেহ নিতে ব্যস্ত। চোখগুলো তার অশ্রুসিক্ত, কিন্তু তাতে রয়েছে ঢের মায়ার ও খুশির ছাপ। তাদেরকে ঘিরে আশেপাশের কেউ কিছু না বুঝলেও বর্তমান পরিস্থিতিতে তার বেশ আনন্দিত। অর্ণবের খুশি দেখে প্রিয়তির ঠোঁটের কোণেও এবার হাসির রেখা দেখা গেল। ভাই বোনের স্নেহ মমতার অবসান ঘটছে না দেখে এইবার সাদিদ অধৈর্য গলায় বলে ওঠে, এবার কিছু বলবি? শব্দ মাথার উপর দিয়ে যাচ্ছে। অর্ণব শান্তকে এক হাতে স্নেহের সাথে জড়িয়ে নিয়েই সাদিদের প্রশ্নের এক এক করে উত্তর দিতে লাগল। শান্ত বেচারির লজ্জায় গাল টমেটো হয়ে গেছে। নিজের বোকামির জন্য এখন মাটির নিচে চলে যেতে প্রবল ইচ্ছে জাগছে তার। অর্ণবের কথার প্রথম দিকে সবার চমকিত দৃষ্টি থাকলেও এবার তারা ঠোঁট টিপে হাসছে। প্রিয়তিও তাদের মধ্যে সামিল হয়েছে। ছোটরা ভুল করবে এটা স্বাভাবিক, কিন্তু বড় হয়ে যদি ভুলগুলো ক্ষমা না করতে পারে তাহলে কি করে হয়? প্রিয়তি হাসি মুখেই তাদের দিকে এগিয়ে গেল, নিজেও শান্তকে এক হাতে জড়িয়ে নিয়ে দুষ্টুমি স্বরে বলল, ও তাহলে তলে তলে এত দূর, আশিকের জন্য কিছু না জেনে যুদ্ধে লেগে গিয়েছো। বাহ, প্রেম তো দেখি উতলে পড়ছে। বাহ বাহ বাহ। শান্ত এবার লজ্জার সাথে অবাক হলো। আশিক উভয় অনুভূতির সংমিশ্রণে সে নতজানু হয়ে নিচু স্বরে বলল, কী সব বলছো দিদি ভাই? এমন কিছুই নয়, আমি তো এমনিতেই। হয়েছে হয়েছে, আর লুকাতে হবে না। আমরাও প্রেমের বিয়ে করছি, এক্সপেরিয়েন্স নিয়ে আমাকে বলতে হবে না। এসবের গন্ধ শুকালেই পুরো ব্যাপার বুঝতে পারি। শান্ত আপাতত নীরবতাকেই ঠিকঠাক মনে করল, নতুবা কথা বললেই উল্টো লজ্জা দিবে তারা। নীলা এতক্ষণ চুপচাপ সবকিছু শুনলেও এবার এগিয়ে আসলো, কিছুটা অবিশ্বাসের সঙ্গে বলল, খুব তো নিজেকে আইনস্টাইন দাবি করছেন। এই তোর আইনস্টাইনগিরি? হ্যাঁ, দিদি ভাই যে তোকে থাপ্পড় দেয়নি এটা তো অনেক কপাল ভালো তো, তাই শুধু একটা খেয়েছিস। একটা নয়, দুইটা। শান্তর ফিসফিসিয়ে বলা কথাটা নিজের মনেই রয়ে গেল, কিন্তু পাশ থেকে অর্ণব দুঃখ ভরা কণ্ঠে বলল, প্লিজ নীলা, এ নিয়ে আর বলো না। এমনিতে আমার বড্ড খারাপ লাগছে। তখন যে কি হয়ে গিয়েছিল শান্তকে প্রিয়তির সাথে বিনা কারণে এমন ব্যবহার করতে দেখে। ভাইয়া থাক না এসব, আমি কিছু মনে করিনি। নিজেই তো বললেন বড় ভাইয়া হন, তাই ছোটদের ওপর সব অধিকার রয়েছে। আবারও দিলে খারাপ লাগবে না। অর্ণব সত্যি সত্যি হাত উঠালো, কিন্তু শান্তকে আঘাত না করে বরং তার গালটা জোরে টেনে দিল। শান্ত গাল ঘষে হাসছে। পাশ থেকে প্রিয়তি আফসোস ভরা কণ্ঠে বলল, আজকে তাহলে বুঝতে পারলাম এই বাদরটার আমাকে নিয়ে এত প্রবলেম কেন ছিল। এতদিন তো রাগ হতো, কিন্তু আজ সবকিছু জানার পর খারাপ লাগছে। আমি আর কতটা রাগারাগি করতাম। সরি প্রিয়, বিষয়টা তানভীরের ব্যক্তিগত ছিল, আর তার পছন্দ ছিল না এটা নিয়ে অন্য কাউকে জানানো। তাই আমি এর সাথে কখনো আমাদের বাইরে বিষয়টাকে যেতে দেয়নি, তাই তোমাকে বলা হয়নি। কিন্তু আজ এসব ঘটে গেল যে সবার সামনে চলে এসেছে। আচ্ছা, মন খারাপ করো না, আমরাই তো। তানভীর যেহেতু চায় না, তাই এই গুটি কয়েক সদস্য ব্যতীত আর কারো কানে কথাটা যাবে না। হ্যাঁ ভাইয়া, আপনারা চিন্তামুক্ত থাকুন, আমরা কখনো এটা নিয়ে তানভীর ভাইয়ের সঙ্গে কথা বলবো না। নীলার কথায় অর্ণব মৃদু হাসল। সে নিজেও জানে তারা সকলে অপরের ব্যক্তিগত লাইফ নিয়ে কতটা কেয়ারফুল, কিন্তু তারপরও খারাপ লাগার কারণ হচ্ছে তানভীর। সে চায়নি কখনো বিষয়টা তাদের তিনজন ব্যতীত অপর কেউ জানুক, কিন্তু আজ অর্ণবের মন মানসিকতা বুঝতে পেরে সাদিদ তার দিকে এগিয়ে আসলো, কাঁধে হাত রেখে বলল, এতটাই জি তানভীর? কিছু মনে করবে না। আর সব থেকে বড় কথা, তুই এটা জানিয়ে বরং উপকারী করেছিস। তাকিয়ে দেখ শান্তকে, কিছু বুঝতে পারছিস? অর্ণব শান্তর দিকে এক পলক তাকিয়ে প্রশান্তির হাসি হাসল, তারপর সাদিদের দিকে দৃষ্টি রেখে আত্মবিশ্বাসের সঙ্গে বলে উঠল, বেশ বুঝতে পারছি। আর বিশ্বাসটাও করছি যে আমার ভাইয়ের এলোমেলো জীবনটাকে গুছিয়ে দিতে কেউ নিজে দায়িত্বে এসেছে, এবং আমার বিশ্বাস সে পারবে। আমারও বিশ্বাস তাকে যে পারতেই হবে। সাদিদ কথাটুকু বলে আবারও শান্তর দিকে এক পলক তাকালো, এগিয়ে গিয়ে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে বলল, কিছু প্রয়োজন হলে অবশ্যই জিজুকে জানাবে। তোমার বান্ধবীর সঙ্গে থাকুক আর নাই থাকুক, জিজু কিন্তু অবশ্যই আছে এবং থাকবে। নীলার কর্ণকুহরে সাদিদের খোঁচা দেয়া কথাটা পৌঁছাতেই সে তেরে আসলো। শান্তকে এক প্রকার টেনে নিজের কাছে সরিয়ে এনে খ্যাপা স্বরে বলল, আসছে আমার জিজুওয়ালা,
যাকে দিয়ে সম্পর্কের ভিত্তি তাকেই বাদ দেওয়া হচ্ছে। যান যান, নিজের রাস্তা মাপেন। আমার বোনের সঙ্গে আমি সর্বদা ছিলাম আর ভবিষ্যতেও থাকবো। এমন ভাবসাব দেখাচ্ছ যেন বোনটা তোমার একা, সে আমারও বোন। আপনার হবে পরে, সে আমার বেস্ট। তাহলে সে আমার বউয়ের বেস্ট। সাদিদের কথায় নীলা কিছুটা থতমত খেল। Thank you. Watch out. Help. Thank you.